হোমিওপ্যাথ ডাক্তার হতে যাচ্ছি। অনেকে হয়েছি, অনেকে হব, অনেকে হওয়ার ইচ্ছা প্রকাশ করি। আমরা কেন হোমিওপ্যাথিতে আসলাম? কারণ অন্য কোনো প্যাথিতে সায়েন্টিফিকভাবে একমাত্র আরোগ্যের উপায় বর্ণনা করা নাই। হানিম্যান নিজেও একজন এলোপ্যাথ ডাক্তার ছিলেন। আমরা অনেকে মনে করি যে এলোপ্যাথ ডাক্তাররাই হচ্ছে আমাদের শত্রু, কিন্তু এই কথা আমি বিশ্বাস করি না। অনেক বড় বড় এলোপ্যাথ ডাক্তার তাদের এলোপ্যাথি ছেড়ে হোমিওপ্যাথিতে আসছে, কারণ তারা হোমিওপ্যাথিক বিষয়টা বুঝতে পেরেছে। আপনি একটা চেম্বার করে বসে আছেন, কিন্তু আপনার চেম্বারে কোনো রুগী নাই। কেন রুগী নাই? আপনি কিন্তু রুগী দেখতে বসেন নাই। হানিম্যান বলছেন আমরা কিসের চিকিৎসা করব? সিকের চিকিৎসা করব। তো আমাদের অর্গাননের ফার্স্ট অ্যাফিলিজম সেখানে বলা আছে দ্য ফিজিশিয়ান হাই অ্যান্ড অনলি মিশন ইজ টু স্ট্রো দ্য সিক টু কিওর টু হেল্প। এখানে হানিম্যান উনি বললেন সিকের চিকিৎসা করতে, কিন্তু আমরা এর অনুবাদটা এমনভাবে নিয়েছি যেন রোগ নয় রোগীর চিকিৎসা করতে। হানিম্যান অর্গাননের কোথাও রোগ নয় রোগীর চিকিৎসা এই ব্যাখ্যা দেন নাই। উনি এইটাই বলছে হোয়াট ইজ টু বি কিওর ইন দ্য ডিজিজ, রোগের মধ্যে কি আরোগ্য করতে হবে। একবারও হানিম্যান কিন্তু পেশেন্টকে চিকিৎসা করতে হবে এই কথাটা কিন্তু আসে নাই। আমরা বাংলা অনুবাদে নিয়ে আসছি। স্যার, আমার বক্তব্যে আমার এই অনুবাদে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আপনারা দয়া করে সংশোধন করে দিবেন। আর আমি আপনাদেরকে, আমি আগেই বলেছি আমি নিজে একজন ছাত্র, আমি হোমিওপ্যাথি শিখছি, আমি প্র্যাকটিস করতেছি। তার মানে এই না যে আমি হোমিওপ্যাথি সম্বন্ধে জানি। আমি শুধু আপনাদের সাথে আমার কনসেপ্টটা শেয়ার করতে আসছি, আসলে আমাদের কি করা উচিত, আমরা কি করতে যাচ্ছি। আমাদের অর্গাননের ফার্স্ট অ্যাফিলিজম বলছে সিকের চিকিৎসা করতে। হানিম্যান আরেক জায়গায় বললেন দেয়ার ইজ নো ডিজিজ বাট সিক পিপল। প্লিজ সাইলেন্ট প্লিজ। আমার এই কথাকে আপনারা বুঝতে পারতেছেন? আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আমার ভুল ত্রুটি আছে কিনা সেটা জানার জন্য। দেয়ার ইজ নো পিপুল বাট দেয়ার ইজ নো ডিজিজ, কোনো ডিজিজই নাই, বাট সিক পিপুল। হানিম্যান এই কথা বললেন। এই কথায় আবার কেন্ট তার ফিলোসফিতে 23 নম্বর পেজে বলতেছেন দ্যাট দ্য পেশেন্ট হ্যাজ সেম ডিজিজ বিফোর হি হোয়েন ওয়াজ বর্ন। আপনার সামনে যিনি বসে আছেন, যে রুগীকে আপনি দেখছেন, আজকে যে অসুখ উনি নিয়ে আসছেন, এই অসুখটা উনি জন্মের সময় নিয়ে আসছিলেন, আজকের অসুখ নয়। তাহলে আমরা কিসের চিকিৎসা করি? আমরা কিন্তু একটু আগে বলছি আমরা সবাই রোগ নয় রুগীর চিকিৎসা করতে হবে। তাহলে এবার আমরা দেখি আসলে কি রুগীর চিকিৎসা করি না রোগের চিকিৎসা করি। আপনার কাছে যখন একজন পেশেন্ট আসে, ভাই আমার এই হাঁটুতে ঠ্যাঙ্গে একটা ফোড়া হয়েছে, দেখি ফোড়াটা কেমন। আহা, ফোড়া তো আরক্তিমতা ভীষণতা আছে, স্পর্শকাতরতা উত্তাপ আছে, ব্যথা হঠাৎ আসতেছে হঠাৎ যাচ্ছে। মেডিসিন কি হবে? আমরা এক পাকে সবাই জানি বেলেডোনা। তাহলে আমরা কিসের চিকিৎসা করছি? হ্যাঁ, এটা তো রোগের চিকিৎসা হলো। ওখানে একটা ফোড়া আছে, ফোড়া দেখতে লাল, আরক্তিমতা ভীষণতা, উত্তাপ, স্পর্শকাতরতা, ব্যথা হঠাৎ আসে হঠাৎ যায়, মেডিসিন দিয়ে দিলাম বেলেডোনা। কিন্তু হানিম্যান বলছে কি সিকের চিকিৎসা করতে হবে। দেয়ার ইজ নো ডিজিজ, কোনো ডিজিজ নাই। এই দেয়ার ইজ নো ডিজিজ বলতে নো ডিজিজ বললেন হানিম্যান, আর কেন্ট সাহেব বললেন কি সেম ডিজিজ। অ্যান্ড হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন সেম ডিজিজ অ্যান্ড নো ডিজিজ? নো ডিজিজ মিন রেজাল্ট অফ ডিজিজ। বর্তমান পরিস্থিতি নিয়ে যখন আমাদের সামনে কেউ আসে, আমাদের সামনে কারা আসে? পেশেন্ট আছে। আর হানিম্যান বলেন সিকের কথা। আমার কথাগুলো ভালোভাবে একটু লক্ষ্য করবেন, তাহলে এর ভিতরে প্রবেশ করা যাবে। এখন আপনার জ্ঞান হলো কিছু লক্ষণ, আমি লক্ষণ সমষ্টি দেখলাম। হানিম্যান কেন্ট ফিলোসফি তার 23 নম্বর পেজে এটাও বলা আছে, একজন আসলো, আপনি 25 পাতা রিপোর্ট, সাইলেন্ট প্লিজ, কিছু বলবেন? একজন আসলো, আপনি 25 পাতা ধরে রুগীলিপি তৈরি করলেন, কেস টেকিং করলেন, তারপরে তার ওষুধ সিলেকশন করলেন। সিলেকশন কিসের হলো? রেজাল্ট অফ ডিজিজের।
এই বিষয়ে কেন্ট তার 23 নম্বর পেজ, কেন্ট লেকচার অন ফিলোসফি কেন্টের 23 নম্বর পেজে কেন্ট এই কথাই বলতেছেন, প্রেসক্রাইবিং ফর দ্য রেজাল্ট অফ ডিজিজ কজেস চেঞ্জেস ইন দ্য ডিজিজ, নট ইন দ্য সিকনেস স্পেক্টুস হারিয়া। আপনি যখন এই ধরনের চিকিৎসা দিবেন, সিমটম নিলেন 25 পাতা 20 পাতা সিমটম করলেন, সব কিছু করছেন, করার পরে রুগীলিপি করছেন, করার পরে ওষুধ দিলেন কিসের? রেজাল্ট অফ ডিজিজে। বর্তমান যে কষ্টটা নিয়ে আসছে আপনার কাছে যে ব্যক্তি, তার চিকিৎসাটা হলো। কিন্তু এইখানে হোমিওপ্যাথি একটা বিষয় হচ্ছে আর্ট, আর একটা আছে ফিলোসফি। আপনি যদি হোমিওপ্যাথি ফিলোসফিটা যদি ভালোভাবে না বোঝেন, তাহলে প্রকৃত হোমিওপ্যাথির আরোগ্য সাধন হইবে না। আপনি সুপারফিশিয়াল মেডিসিন, সুপারফিশিয়াল ট্রিটমেন্ট করতে পারেন, বাট নট রিয়াল হোমিওপ্যাথ। এই সুপারফিশিয়াল কথাটা আমি বলিনি, কেন্ট বলছেন তার 5th নাম্বার 5ম অধ্যায়ে, কেন্ট ফিলোসফির 5ম নাম্বার অধ্যায়ে আপনারা দেখবেন সুপারফিশিয়াল থিংস কথাটা বলছে, সুপারফিশিয়াল ট্রিটমেন্টের কথা বলছে, কেন্ট বলছে, আমি বলি না। কিন্তু আপনারা আমার এই বক্তব্যগুলো সাংঘর্ষিক নেবেন না, আপনারা আমার এই কথাগুলো সাংঘর্ষিক নেবেন না। এটা একটা আলোচনার বিষয়, আসলে আমাদের কি করা উচিত আমি সেই বিষয়ে কথা বলছি। আমারও জানা বোঝার ভুল হইতে পারে। এবং রিয়েল হোমিওপ্যাথি কথাটা কেন্ট তার মেটেরিয়া কার্বোফেজ চ্যাপ্টারের 30 নম্বর প্যারাতে এই রিয়েল হোমিওপ্যাথিক থেরাপিউটিক সিস্টেমের কথা বলছে। এখন আপনার কাছে আসলো সিক, একজন ব্যক্তি আসলো, সে সিক, আপনি চিকিৎসা দেবেন তার সিকের। এখন আমি বুঝবো কীভাবে সে সিক, কে সিক? এখন এই মুহূর্তে আমি কিন্তু সিক। কেন সিক? কারণ আমি আলোচনা করতে আসছি, এসে দেখি আমার শ্রোতা নাই। আমি মেন্টালি কিন্তু হ্যাপি নয়, আনহ্যাপি, আনইজি ফিল করছি। তাহলে সিকটা কি? প্রাইমারি the arrangement of vital force is the only identity of sickness, and start dynamic pathology start in this state. অর্থাৎ বলা হচ্ছে আপনি যখন প্রাথমিকভাবে আপনার ভাইটাল ফোর্স যখন ডিঅ্যারেঞ্জমেন্ট হবে, তখন আপনি সিক হবে। সিক হ্যাজ নো সাইন অ্যান্ড সিমটম, বাট ইট হ্যাজ ফিলোসফি। বাট রেজাল্ট অফ ডিজিজ হ্যাজ মেনি সাইন অ্যান্ড সিমটম, but no philosophy. That is the difference. তো এখন আমরা দেখলাম যে সিকটা হচ্ছে জীবনী শক্তির প্রাথমিক অবস্থার যে বিশৃঙ্খল সৃষ্টি হয়, এটা হচ্ছে সিক। এটা বুঝবো কিভাবে? আপনি কিন্তু এক সময় বলেন যে আমার মাথাটা একটু ব্যথা করতেছে, আমার একটু ঘুম ভালো হলো না, আমি একটু আজকে ভালো খাইতে পারলাম না, আমার মনটা ভালো নেই। এর জন্য কি কেউ ডাক্তারের কাছে যায়? আজকে আমার হয়েছে, আমার মনটা ভালো লাগতেছে না, মাথার একটু ব্যথা করতেছে, তো আমি এই জন্য ডাক্তারের কাছে যাব না। আমি যখন আর পারছি না, আর যখন সহ্য করতে পারতেছি না, আমার রোগ যন্ত্রণা এত বৃদ্ধি হয়েছে, সহ্য করতে পারিলাম, তখন আমি ডাক্তার খুঁজি, কে ভালো? আবার হোমিওপ্যাথির কাছে যাব, কত কুড়িয়ে দিয়ে সারিয়ে দিই, আমার এই যে মরি ফেলবে, আমি তো ওই হোমিওপ্যাথির কাছে যাবো না, আমি এমবিবিএসে ডাক্তার কাছে যাবো। তো আমরা হোমিওপ্যাথ ডাক্তার, আমরা কিন্তু হোমিওপ্যাথিতে কেউ স্পেশালিস্ট নয়। এই জন্যই বুঝি রুগী আমাদের কাছে আসে না। রুগীদের ধারণা, মানুষের ধারণা হোমিওপ্যাথিতে স্পেশালিস্ট নাই। আমি একজন হার্টের পেশেন্ট, তো আমি হার্ট স্পেশালিস্টকে দেখাবো। আমার নাক কানের সমস্যা, নাক কান গলায় স্পেশালিস্ট, হোমিওপ্যাথিতে স্পেশালিস্ট নাই। তো কেন আমি হোমিওপ্যাথিতে যাব? কি আমার যুক্তি ঠিক আছে? কেন আমি হোমিওপ্যাথ ডাক্তার হব? কী কাজে লাগবে? একজন হোমিওপ্যাথ ডাক্তার ডিএসএমএস পাস করছে, যদি শুনে যে বিয়ে দিতে হবে, তো বিয়ের সময় চিন্তা করে হোমিওপ্যাথ ডাক্তার চেম্বার আছে, চেম্বারে কি রুগী হয়? ইনকাম কয় টাকা করে? তার সঙ্গে মেয়ে দিকে না খেয়ে রাখবো? অথচ বলা হচ্ছে এই হোমিও ডাক্তার আদর্শ ডাক্তার, একমাত্র আরোগ্যের নিশ্চিত উপায় এই হোমিওপ্যাথিতেই আছে। তাহলে আমরা কেন পিছিয়ে আছি? দোষটা কার? আমাদের নাকি রুগী?
কারণ হোমিওপ্যাথিতে স্পেশালিস্ট নয়, হানিম্যান বলছেন আমাদের বুঝে বাঁশ দিয়ে গেছেন, না, হানিম্যান বাঁশ দিয়ে যান নাই। হোমিওপ্যাথিতে যখন একটি রুগী বা সিকের যখন প্রেসক্রিপশান করবেন তখন টোটাল মানুষটাকে বিবেচনা করতে হবে। আপনি এলোপ্যাথিতে অঙ্গভিত্তিক চিকিৎসা হার্টের করবেন, কিডনির করবেন, স্কিনের করবেন, কিন্তু হোমিওপ্যাথিতে এ ধরনের কোনো অপশান নাই। আপনি হার্ট স্পেশালিস্ট, আপনি স্কিন স্পেশালিস্ট, ডার্মাটোলজিস্ট, এই ধরনের কিছু নাই। আপনার আছে কি একটা মানুষকে পুরো বিবেচনা করতে হবে, সার্বিকভাবে বিবেচনা করে তারপরে তার প্রেসক্রাইব হবে। তাহলে এখানে স্পেশালিস্ট থাকার কোনো দরকার আছে? তাহলে এখন একজন হোমিওপ্যাথ ডাক্তারকে কত জ্ঞান রাখতে হবে? অনেক বেশি বেশি পড়তে হবে। না আপনি যদি চিন্তা করেন এসএসসি পাস করছি, কোনো কলেজে চান্স পাই নাই, হোমিওপ্যাথিতে একটা রিকোয়েস্ট করে ভর্তি হওয়ার জন্য হোমিওপ্যাথিতে ভর্তি মার্শাল্লাহ এখন সার্টিফিকেট পাবো, ডাক্তারি করবো, জি না, এত সহজ না। মানব দেহের চিকিৎসা এত সহজ নয়। তাহলে তো একমাত্র আদর্শ চিকিৎসা, একমাত্র সায়েন্টিফিক চিকিৎসা, আমরা তো বড় বড় 5 তলা 10 তলা বিল্ডিং করতাম, এলোপ্যাথ ডাক্তাররা করে লাইন ধরে রুগী থাকে, কিন্তু আমাদের রুগী নাই। কারণ কি? আমাদের ল্যাকিংটা কোথায়, ল্যাক অফ নলেজটা কোথায়? আমি শুধু এইটা আপনাদের সাথে শেয়ার করতে আসছি। দ্য আর্ট অ্যান্ড কিওর অফ প্রিন্সিপাল অফ হোমিওপ্যাথি, রবার্টসের একটি বই, 34 নম্বর পেজে রবার্টস বলতেছেন, বাট আনলেস হোমিওপ্যাথিক ফিজিশিয়ান হি হ্যাজ কনসেপশন অফ হোমিওপ্যাথিক ফিলোসফি, reason of underlying administration of medicine, he will never make a careful homeopathic physician. তাহলে হোমিওপ্যাথিক ফিজিশিয়ান আমরা এখানে দেখলাম, কেয়ারফুল হোমিওপ্যাথিক ফিজিশিয়ান আর একটা হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। তাহলে হোমিওপ্যাথিক ফিজিশিয়ানের মধ্যে আমরা দেখতেছি সুপারফিশিয়াল হোমিওপ্যাথিক ফিজিশিয়ান, রিয়েল হোমিওপ্যাথিক ফিজিশিয়ান, হোমিওপ্যাথিক ফিজিশিয়ান অ্যান্ড কেয়ারফুল হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। এখন আপনি যদি বলেন এই মানবদেহের চিকিৎসা করবেন, মানবদেহকে আল্লাহ সৃষ্টি করছে অতি যত্ন সহকারে, এত জটিল এই মানবদেহের গঠনতন্ত্র যদি একবার চিন্তা করেন, তাহলে আপনি স্রষ্টাকে এই মানবদেহের মধ্যেই দেখতে পাবেন। আমি যখন অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি নিয়ে যখন আলোচনা করি বা আমি যখন স্টাডি করি গভীর রাত্রিতে, তখন আমি দেখি মনে হয় এই সৃষ্টিকর্তা ছাড়া এটা সৃষ্টি সম্ভব নয়। আমাদের হিপোক্রেটাস, যিনি চিকিৎসা বিজ্ঞানের জনক, উনি একটা কথা বলছিলেন, এ ডক্টর উইদাউট এ নলেজ অফ অ্যাস্ট্রোলজি ক্যান নট রাইট কল হিমসেলফ এ ফিজিশিয়ান। যদি অ্যাস্ট্রোলজি সম্বন্ধে জ্ঞান না থাকে, সে নিজেকে চিকিৎসক বলতে পারবে না। এই কথাটা শোনার পরে আমি কিন্তু অ্যাস্ট্রোলজিতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি, তারপরে হোমিওপ্যাথিতে আসি। এই কথাটা হিপোক্রেটাস বলছেন। দি কমপ্লিট অ্যাস্ট্রোলজার, ডিরেক অ্যান্ড পার্কারের বইতে এই কথাগুলো লেখা আছে, আমি সেখানে পড়ছি। তো দেখেন মানব দেহ আল্লাহ যে সৃষ্টি করলো, আমার এই বিল্ডিংটা তৈরি হয়েছে, রড লাগছে, শক্ত জিনিস লাগছে, পাথরও লাগছে, ইট লাগছে, নরম পানি লাগছে, পানিটা তো নরম, সিমেন্টে পানি দিলে গলে যাবে, আবার পরবর্তীতে শক্ত হয়ে যাবে। মানব দেহকে এ ধরনের দিয়ে সৃষ্টি করছে, বিএসআরএমের রড দিয়া, আকিজের সিমেন্ট দিয়া, খানের ইট দিয়া, তাতে করে নাই। তো মানব দেহটা তৈরি হলো ডিপ্লয়েড একটা ডিম্বাণু আর একটা শুক্রাণু, হ্যাপ্লয়েড জাইগোট তৈরি করলো। এখান থেকে কোনটা হবে স্পাইনাল কর্ড, কোনটা হবে লিভার, কোনটা হবে মেরুদণ্ড, কোনটা হবে চোখ, কোনটা হবে ব্রেন, এই ভাগটা কে করলো? এই বিল্ডিং ভাঙলে পরে পাওয়া যাবে রড, কারণ রড এর মধ্যে দেওয়া আছে। ওই জাইগোটের মধ্যে আল্লাহ কোনো হাড্ডি দেন নাই। ওই জাইগোটের মধ্যে হাড্ডি ছিল? 206খানা হাড় কি ছিল? ছিল না। তাহলে হাড়টা তৈরি হলো কীভাবে? জাইগোট থেকে নরম মাংসপিণ্ড, জেলির মতো। কোন অংশটা হাড্ডি হবে? হার্টের গঠনতন্ত্র যদি দেখেন আপনারা, হার্টের 4টা চেম্বার আছে, আপনারা জানেন। উপরে একটা অ্যাট্রিয়াম, নিচেটা ভেন্ট্রিকল। অ্যাট্রিয়ামের মাংসপেশিটা নরম, ভেন্ট্রিকলের মাংসপেশিটা ইলাস্টিসিটি বেশি। কেন? কারণ অ্যাট্রিয়ামে ব্লাড প্রেশারকে ধারণ করতে হয়, তাই আল্লাহ সৃষ্টি করলেন অ্যাট্রিয়ামের চাইতে ভেন্ট্রিকলের ইলাস্টিসিটিটা বৃদ্ধি করে দিলেন।
এখানেই শেষ নয়, এটা সিম্পল কথা বলতেছি। তারপরে কি করলেন? মানুষের মধ্যে যে জিনিসটা দিলেন আল্লাহ, মন দিলেন। আর কারোর মধ্যে আছে নাকি? প্রাণ থাকলে প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না। তাহলে যার মন না সে তো মানুষ না, একটা প্রাণী। এই জায়গায় ফিলোসফিটা লাগবে, যেহেতু মন আছে। যদি মন না থাকতো ফিলোসফি লাগতো না। দেখেন, পশুর কিন্তু মন নাই, তাই তার চয়েস করার কোনো জ্ঞান নেই। বাঘ শিকার করে, বনের মধ্যে কোন হরিণটাকে সে আগে দেখেছে, ওইটাকে সে ধরবে, ওত পেতে থাকে, কখন সুযোগ পাবে জাম্প করবে, তাই না? মানুষের কাছে খাবার দেয়, একটা কাপড়ই কিনতে যান, যে কাপড়টা সারা জীবন টিকবে না, 6 মাস 1 বছর থাকবে, সেই কাপড়টাকে বারবার দেখেন সুতা ভালো কিনা, কালার থাকবে কিনা, আমাকে পরলে মানাবে কিনা। এই চয়েসের জ্ঞান মানুষকে আল্লাহ দিয়েছে, সেই মানুষের চিকিৎসা করবেন, এত সোজা। এটা সাধনার বিদ্যা। আল্লাহ আপনাকে এই চিকিৎসা শেফার মালিক আল্লাহ, আপনার মাধ্যমে রোগ মুক্তি দিবে, রোগ দিবে, উনি মুক্তি দিবে আপনার মাধ্যমে, যদি আপনি তার মতো হতে পারেন, তার কাছে চান, যদি উনি দেয় তবেই আপনি রোগ মুক্তি করতে হবে। আপনি যতই প্রেসক্রিপশন লেখেন রোগ ভালো হবে না, কারণ উনি চায় না, তাই হয় না। ওই জন্য আমি একটা কথা বলি যে ওষুধেই সারবে ডাক্তারে। আমার কাছে অনেকে বলে যে আপনার এই ওষুধ খাচ্ছি, আপনি তো বলেন জার্মানের ওষুধ ভালো, রোগ তো সারবে। হ্যাঁ, ওষুধে সারবে ডাক্তারে, সে আবার কোন ডাক্তার? আমি কিন্তু বলছি ওষুধেই সারবে ডাক্তারে। এই কথার তাৎপর্যটা এমন, ওষুধ সারাবে, ডাকতে হবে তাকে, তাকে ডাকেন, উনি আপনার হাত দিয়ে তখন প্রেসক্রিপশনটা লাগাবে, তবেই আপনার রোগ আরোগ্য হবে। আমরা এতক্ষণ বিভিন্ন মেডিকা পড়ি, বিভিন্ন করি, দেখা যাচ্ছে সেখানে আমরা জানি যে অ্যাকিউট ম্যানিফেস্টেশন, যেটা বর্তমান রোগ লক্ষণ প্রকাশ পাইছে, এইটা নিয়ে কিন্তু আমরা ট্রিটমেন্ট দিই। এই ট্রিটমেন্ট দেওয়াতে কি হয়, কিছুদিন তার রোগ ভালো হয়, কিছুদিন সুস্থ থাকে, 6 মাস পরে সে আরেকটা ব্যাধিতে ব্যাক করছে। এই কথা হানিম্যানও বলছে, কেন্ট তার ফিলোসফির 127 নম্বর পেজে কথাগুলো বলছে। আমি এরকম শর্ট অ্যাক্টিং মেডিসিন দেওয়া চিকিৎসা করেছি, তারা রোগ ভালো হয়েছে, কিছুদিন পরে জটিল আকারে তারা আবার ফিরে আসছে। হয় কেন? তাই উনি 12 বছর সাধনার পরে আবিষ্কার করলেন মায়াজম। এখন আমার কথা যে মানুষের যেহেতু অন্তর আছে, মন আছে, তাই আমাদের ফিলোসফি জানতে হবে। আর ফিলোসফি না জানলে হোমিও চিকিৎসা করা যাবে না। আমরা যখন প্রেসক্রিপশন করি, অর্থাৎ যখন রোগীলিপি করি, তখন আমরা কিন্তু সবসময় যে বর্তমান যে কষ্টটা নিয়ে আসছে, এই কষ্টের উপর আমরা গুরুত্বটা বেশি দিই। কিন্তু আপনি এই কষ্টের, এটা তো রেজাল্ট অফ ডিজিজ, ভাইটাল রেজাল্ট অফ ডিজিজের চিকিৎসাটা আপনি করছেন, আপনাকে করতে হবে সিকের চিকিৎসা। রবার্টস এটাই বলতেছে যে হোমিওপ্যাথিক ফিজিশিয়ান ট্রিটস দ্য সিক, নট ডিজিজ বাট রেজাল্ট অফ ডিজিজ। হানিম্যানে বলছেন হোমিওপ্যাথিক ফিজিশিয়ান অনলি সোল ডিউটি টু হিল দ্য সিক। এখানে ডিজিজের কথা তারা বলছেন না। হানিম্যানে বলছেন ডিজিজ নাই, সিক আছে। আমরা যখন মায়ের গর্ভে জন্মগ্রহণ করছি, তখন কিন্তু একটা অ্যাডভান্স ফ্যাক্টর পেরিয়ে, রোগ শক্তিকে পেরিয়ে আমরা যুদ্ধ করেই কিন্তু মায়ের গর্ভে আসছি। মায়ের গর্ভতে বাহির হওয়ার পরেও কিন্তু আমাদের যুদ্ধ করেই চলতে হয়। আমরা জন্মগতভাবেই সবাই সিক। ওই যে প্রাইমারিলি ডিঅ্যারেঞ্জমেন্ট, নট নর্মাল অ্যারেঞ্জমেন্ট। তো কিভাবে হলাম? তো এখন কেন্ট বললেন সেম ডিজিজ। সেম ডিজিজটার অর্থে এই যে ট্রু ডিজিজকে কেন্ট বুঝিয়েছেন। কেন্ট বলতেছে মানবদের রোগ আছে, সেটা হচ্ছে ট্রু ডিজিজ। ট্রু ডিজিজ বলছে অল মায়াজম আর ট্রু ডিজিজ। তাহলে মায়াজমগুলো হচ্ছে ট্রু ডিজিজ। এখন আপনি দেখবেন জ্বর কি কোনো রোগ? জ্বরের উপরে তো অনেক বই লেখা হয়েছে, আপনি বুঝতেছেন জ্বর রোগ না। জন্ডিস, তাহলে আমরা জন্ডিসের রোগী আসলে তো জন্ডিসের রোগী লিপি করি, লক্ষণ নেই। বর্তমান কী কী যে লক্ষণটা পাচ্ছে, এটা কিন্তু বিকৃত লক্ষণ।
সিকের লক্ষণ এটা না। বিকৃত লক্ষণ নিয়ে আমরা প্রেসক্রিপশন করি, ওই বিকৃত লক্ষণটা চাপা পড়ে যায়, আমরা মনে করি যে রুগী তো সুস্থ আছে, আমি তো একজন ডাক্তার। নো স্যার, ও অন্য রোগী আবার ফিরে আসবে। আপনার ইয়ে ছিল, ডায়রিয়া ছিল, লুজ মোশন ছিল, আপনি ওষুধ দিয়েছেন, লুজ মোশন ভালো হয়েছে, এখন চুলকানি শুরু হয়েছে, চুলকানির ওষুধ দিচ্ছেন, চুলকানি ভালো হয়েছে, এখন দেখা যায় সেক্সুয়াল অ্যাবনর্মালিটি এসে গেছে। এখন আপনি কি করবেন? তাহলে কি করলেন? হানিম্যান কিন্তু এই জন্যই বলছে রোগের নয়, রুগীর চিকিৎসা করতে হবে, মানে সিকের চিকিৎসা করতে। আমরা যদি সিকটাকে ধরতে পারি তাহলে আমাদের চিকিৎসাটা হোমিওপ্যাথির মতোই সহজ হবে, আর যদি বুঝতে না পারি তাহলে হোমিওপ্যাথির মতোই কঠিন হবে। এক মুখে দুই কথা বলি, হোমিওপ্যাথির মতোই সহজ হবে, আবার হোমিওপ্যাথির মতোই কঠিন হবে। তো সিকটার আগেই বলা আছে কোনো সাইন সিমটম থাকে না, থাকে কি ফিলোসফি। আমার এই কথাগুলো হয়তো আপনাদের কাছে সাংঘর্ষিক মনে হচ্ছে, যে এতদিন পড়লাম কি, বুঝলাম কি, আর শরীফ সাহেব বলেটা কি। আমি আগেই বলছি ভাই, আমি কোনো ডাক্তার না, কিন্তু আমার এই কথাগুলো যে আপনাদের কাছে ঠিক হবে, ভালো হবে তাও না। আপনারা যাচাই করে দেখেন, স্টাডি করে দেখেন, রিসার্চ করে দেখেন, ওনারা সফল হয়েছে, আমরা অনেকে সফল না কেন? তে আপনি এই ধরনের চিকিৎসা করতে গেলে ফিলোসফি জানতে হবে। ফিলোসফিটা কি? অল আওয়ার ভিশন অ্যান্ড অ্যাটিটিউড টুয়ার্ডস লাইফ অ্যান্ড পারপোজ অফ লাইফ। ম্যারিয়াম ওয়েবস্টার ডিকশনারি অনুযায়ী এই কথাটা বললাম, কারণ ম্যারিয়াম